नहीं चलेगी, नहीं चलेगी, रोड चोरी नहीं चलेगी। ऐसे तो बहुत अनलिमिटेड केसेस हैं, अभी पिक्चर बाकी है। ভোট চোর গদ্দি ছোর, দিল্লির রাজপথে অন্তত ৩০০ বিরোধী সাংসদের মুখে চড়া গলার এই স্লোগান কার উদ্দেশ্যে বুঝতে কারোর অসুবিধা হয়নি। ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে চোর স্লোগান আজকে নতুন নয়, বহু পুরনো। আজ থেকে ৩৬ বছর আগে এই দেশে রব উঠেছিল গলি গলি মে শোর হ্যায়। এই শোর ধীরে ধীরে পরিবর্তিত হতে হতে ৬ বছর আগে স্লোগান উঠেছিল চৌকিদার চোর হ্যায়। এই ধরনের তীব্র স্লোগানের টার্গেট কিন্তু একজনই, দেশের প্রধানমন্ত্রী। ভয়টা কোথায়? সংবিধান নষ্ট হওয়ার, গণতন্ত্র ধ্বংস হওয়ার? এই সবের অর্থ কি? কোন শাসক কি কখনো ন্যায়ের পথে নির্বাচনের লড়াই করে না? নাকি নির্বাচন কমিশন শাসকের জয়ের পথ মসৃণ করতে সাম দান দণ্ড ভেদ কৌশল প্রয়োগ করে কৃতজ্ঞতার ঝুলি ভরে দেয়? গত 11 বছর ধরে এই দেশের গণতন্ত্রের 4 স্তম্ভকে ধসে পড়তে দেখেছে এই দেশ। গণতন্ত্রের শেষ আশ্রয় নির্বাচন কমিশন। সেই কমিশনের বিরুদ্ধে যদি ভোট চুরির অভিযোগে আকাশ বাতাস মুখরিত হতে শুরু করে, তাহলে বুঝতে হবে এটা এখন রাজনৈতিক লড়াই নয়, দেশের আত্মা সংবিধানকে বাঁচানোর লড়াই, ওয়ান ম্যান ওয়ান ভোটের লড়াই। নমস্কার, আমি মধুরিমা ভৌমিক, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। भाई अगर एसआईआर आप करना चाहते हो तो आप एसआईआर करिए, लेकिन पहला कदम लोकसभा डिसॉल्व होना चाहिए। If the government is elected on the basis of the same flawed SIR, then the legitimacy of the central government is null and void. The government of the day should resign. The union government should dissolve. The Lok Sabha should be dissolved. आप लोक सभा डिसॉल्व करिए, पूरा देश में 140 करोड़ के देश में, पूरा देश में, हर एक प्रदेश में आप SIR करिए। ভোট চুরি নিয়ে প্রকাশ্য সভায় রাহুল গান্ধীর অ্যাটম বোম। বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের আড়ালে কমিশনের চাহিদার ইচ্ছা পূরণের একের পর এক ঘটনা আমাদের বলে দিচ্ছে 2024 সালে লোকসভা নির্বাচনে স্বচ্ছ এবং অবাধ জনাদেশের উপর দাঁড়িয়ে তৈরি হয়নি তৃতীয় মোদী সরকার, বরং তা অনেকটাই তৈরি হয়েছে কমিশনের একপেশে আম্পায়ারিং এর উপর ভর করে। ৭৫ বছরের সংসদীয় ভারতের ইতিহাসে 2024 লোকসভা নির্বাচনই প্রথম নির্বাচন যা শুধুমাত্র জনতা জনার্দনের ভোটের উপর তৈরি হয়নি, অনেকটাই ম্যানেজ করে তৈরি করা হয়েছে। এই কথাটা এতদিন সংসদের ভিতরে, বিরোধীদের ইতস্তত প্রেস কনফারেন্সে, টুইটারে, সোশ্যাল মিডিয়ার পাতার মধ্যেই আবদ্ধ ছিল, কিন্তু গতকাল সেই কথাটাই ছড়িয়ে পড়ল রাজধানীর রাজপথে, সেখান থেকে অগণিত দেশবাসীর মুখে। অনেক বছর ধরে ভারতের মেইনস্ট্রিম মিডিয়া শাসককে প্রশ্ন করার বদলে উল্টে তাদের আজ্ঞাবহ সেবকের ভূমিকা নিয়েছে। শাসক বলহরি ধ্বনি দিলেই তৎক্ষণাৎ তারা ধুয়ো দিতে শুরু করে হরিবোল, আর সেই প্রতিধ্বনি আবার হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি থেকে শুরু করে যাবতীয় সমাজ মাধ্যমে ছেয়ে যায়। সেটাই চলছিল এতদিন, কিন্তু বিহারের ভোটার তালিকায় নিবিড় সংশোধনের মোড়কে রাজদণ্ড হাতে কমিশনের ময়দানে অবতীর্ণ হওয়া রাতারাতি ছকটা পাল্টে দিতে শুরু করে। রাহুল গান্ধী হাতে তথ্য প্রমাণ নিয়ে ভরা সাংবাদিক সম্মেলনে দেখিয়ে দেন কমিশনের পৌরোহিত্যে কিভাবে ভোট চুরির খেলা চলছে এই দেশে। টাল খেয়ে যায় কমিশনের বিশ্বাসযোগ্যতা। তারপর থেকেই লক্ষ্য করুন, গত কয়েকদিন ধরে সেই সমাজ মাধ্যমে শাসক এবং কমিশনের প্রতি নাগরিক সমাজের বিষ উগড়ে পড়ছে। এর অর্থ চাপা হলেও প্রতিবাদটা কিন্তু শুরু হয়ে গেছে, এমনকি সমাজের সচ্ছল উচ্চবৃত্ত শ্রেণী, মোদী সরকারের কর্পোরেট নির্ভর অর্থনীতির দৌলতে যারা সুবিধাভোগী শ্রেণী, ভারতের এই চকচকে জিডিপির শরিক যারা, ভারতের অসাম্যকে প্রাক স্বাধীনতা যুগে ফিরিয়ে নিয়ে যাওয়ার কুশীলব যারা, হিন্দিতে যাদের বলা হচ্ছে লোভ্যার্থী, সেই শ্রেণীটাই খুব সূক্ষ্মভাবে বেসুরো বাজতে শুরু করেছে। এই শ্রেণীটাই গত নভেম্বরে আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের বিজয়ের পর ঘরে ঘরে লাড্ডু বিলি করেছিল।
অকাল দেওয়ালি উদযাপন করেছিল। কিন্তু ওয়াশিংটনের পাগলা জগাই ভারতের হাতে এমন লণ্ঠন ধরিয়ে দিয়েছেন যে বিশাল বিপাকে পড়ে গেছেন এই লাভার্থীরা। এদের ঘরের সন্তানদের বড় অংশের পড়াশোনার গন্তব্যই তো আমেরিকা। ব্যবসা থেকে আমোদ প্রমোদ আমেরিকা দেশটা যে এই শ্রেণীর মানুষের কাছে ট্রেজার আইল্যান্ড। সেই আমেরিকায় যদি হাতে লণ্ঠন ধরিয়ে দেয় এবং তা সত্ত্বেও ভরসা 56 ইঞ্চি ছাতি যদি নীরব থাকে, তাহলে হে সখা ক্ষোভ জানাবো কারে। সব মিলিয়ে ডাবল ইঞ্জিন চাপে পড়েছে সরকার। কিছুদিন আগে এক প্রবীণ বিশ্লেষক মস্করা করে বলেছিলেন, রাহুল গান্ধীকে এত কষ্ট করে ভোটের কারচুপি তুলে ধরে মোদী সরকারকে চাপে ফেলতে হবে না, বরং তিনি একটা কাজ করতে পারেন। নয়া দিল্লির উপর ক্ষেপে থাকা ট্রাম্প সাহেবকে গিয়ে বলতে পারেন, এত চড়া হারে শুল্ক টুল্ক বসিয়ে পাকিস্তানের গুণকীর্তন করে আপনার ডিয়ার ফ্রেন্ডের রাতের ঘুম নষ্ট করতে চাইছেন কেন? তার চেয়ে সহজ একটা কাজ করুন, শুধু ভারতের মেইনস্ট্রিম মিডিয়াকে কৌশলে কিনে নিন। তাহলেই আপনার ডিয়ার ফ্রেন্ড সিংহাসন ছেড়ে শটান মাটিতে এসে বসবেন। নিছকে রসিকতার কথা, তবে যে বিশ্লেষক এমন মন্তব্য করেছেন তার গভীর রাজনৈতিক অন্তর্দৃষ্টি নিয়ে কোনো কথা হবে না। লক্ষ্য করুন, ভোট চোর গদ্দি চোর স্লোগান ক্রমশ এতটাই সমাজের গভীরে প্রবেশ করেছে যে সোশ্যাল মিডিয়ায় পাতা এখন সবচেয়ে বেশি মেইনস্ট্রিম মিডিয়াকে আক্রমণ করছে। রাজনীতিতে সত্য মিথ্যা বলে কিছু হয় না, পারসেপশন তৈরি করাটাই আসল কথা। মোদি আদানি সম্পর্ক নিয়ে রাহুল গান্ধী তো এতদিন ধরে কত কথা বলে চলেছেন, চৌকিদার চোর স্লোগান তুলেছিলেন, কিন্তু বাস্তব বলছে ভারতের জনতা তার কথাকে ততটা বিশ্বাস করেনি। এর অর্থ হলো নিজের বক্তব্যে আম জনতার জনমানসে রাহুল গান্ধী সেই ধারণাটাকে গেঁথে দিতে পারেননি। রাজনীতিতে এই ধারণা গেঁথে দেওয়াটাই আসল খেলা। পুলওয়ামার শহীদদের নামে 19-এর লোকসভা নির্বাচনে দেশবাসীর ভোট চেয়েছিলেন মোদি। এত নিখুঁতভাবে সেই ধারণাটা জনতার মনে গেঁথে দিতে পেরেছিলেন যে জনতা তাকে কখনো পাল্টা প্রশ্ন করেনি। জম্মু শ্রীনগর হাইওয়ের মতন এত স্পর্শকাতর, এত হাই অ্যালার্ট সিকিউরিটি সড়ক দিয়ে সারিবদ্ধভাবে 78টি কনভয় প্রায় 2500 আধা সেনাকে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে যাওয়া হচ্ছিল কেন? কেউ প্রশ্ন তোলেনি। 2016-তে উরির জবাবে ভারত সার্জিক্যাল স্ট্রাইক চালানোর পর থেকেই পাকিস্তানের মদতপুষ্ট জৈশ জঙ্গিরা কাশ্মীর সীমান্তে আরো সক্রিয় হয়ে উঠতে শুরু করেছিল। তারা কাশ্মীরে বড়সড় নাশকতার ছক কষছিল। গোয়েন্দাদের কাছে কি তার কোনো আগাম তথ্যই ছিল না? যদি থেকেও থাকে, তা সত্ত্বেও 2019 সালের 14 ফেব্রুয়ারি কেন 2500 আধা সেনাকে খোলা রাস্তা দিয়ে নিয়ে যাওয়ার ঝুঁকি নেওয়া হয়েছিল? অতজন সশস্ত্র রক্ষীর তীক্ষ্ণ নজর ফাঁকি দিয়ে কিভাবে সেদিন 300 কেজি বিস্ফোরকে ঠাসা জঙ্গিদের কালো স্করপিও গাড়িটা সেনার কনভয়ের মাঝে ঢুকে পড়েছিল, যার পরিণতি আমাদের 40 জন তরতাজা বীর সেনাকে সেদিন শহীদ হতে হয়েছিল। পেহেলগাঁও তো প্রায় সেই পুনরাবৃত্তি। যেই কাশ্মীর সারা বছর 3 স্তরের নিরাপত্তার চাদরে মুড়ে থাকে, যেখানে প্রতি 10 মিটার অন্তর সশস্ত্র রক্ষীদের চেকপোস্ট থাকে, সেই কাশ্মীরে পর্যটকদের ভরা মরশুমে পেহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি সেদিন একদম অরক্ষিত ছিল কেন? কেন সেদিন সেখানে একজনও সশস্ত্র রক্ষীও মোতায়েন ছিলেন না? পেহেলগাঁও থেকে বৈশরণ ভ্যালির দূরত্ব 5 কিলোমিটার। বৈশরণে গাড়ি করে যাওয়া যায় না, হেঁটে যেতে হয়, না ঘোড়ার পিঠে চেপে। হেঁটে গেলে 1.5 থেকে 2 ঘন্টা, ঘোড়ায় গেলেও কমপক্ষে 1 ঘন্টা। বৈশরণে পৌঁছানো শেষ 2 কিলোমিটার রাস্তা একেবারে খাঁড়াই। তার মানে সেদিন যোগীরাও 1-1.5 ঘন্টা রাস্তা দিয়ে হেঁটে বৈশরণে পৌঁছেছিলেন। তাদের সঙ্গে রাইফেল ছিল। সেই রাইফেল যদি গোটানো অবস্থাতেও থেকে থাকে, তবে তাদের সঙ্গে বড় ব্যাগ নিশ্চয়ই ছিল। অথচ সশস্ত্র রক্ষীদের কারোর চোখে পড়ল না। পেহেলগাঁও থেকে বৈশরণ 5 কিলোমিটার রাস্তাতেও কি কোনো সেনা ছাউনি ছিল না? সব কেমন অদ্ভুত প্রশ্ন, তাই না? কোনো প্রশ্নের কিন্তু উত্তর নেই। ঠিক যেমন রাহুল গান্ধীর তোলা ভোট চুরি সংক্রান্ত একটা প্রশ্নেরও উত্তর দিতে পারেনি কমিশন।
উল্টে বিরোধী দলনেতাকে শপথ নিয়ে অভিযোগ জমা দিতে বলেছে শপথ নিয়ে নিজের কথা আমাদের হলফনামা দিয়ে বলো, না হলে যা বলেছ তার জন্য দেশের কাছে ক্ষমা চাও। রাহুল তার উত্তরে বলেছেন, আমি তো নির্বাচন কমিশনের তথ্যই উদ্ধৃত করেছি, তা নিয়ে শপথ করতে হবে কেন? নির্বাচন কমিশন তো নিজের ওয়েবসাইট থেকে যাচাই করে নিতে পারে। এই নিয়ে গতকাল আমরা বিস্তারিত এপিসোড করেছি, আপনাদের দেখার অনুরোধ করছি। বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা, জয়পুর গ্রামীণ লোকসভার মতন কত যে আসনে ভানুমতির খেলার ভর করে জয় পরাজয় হয়েছে আমরা এখনো জানি না, তবে আন্দাজ করে ফেলেছে এই দেশ। প্রশ্নটা ব্যালট পেপারের নয়, ইভিএম মেশিনেরও নয়। যেই সাংবাদিক সংস্থার নিরঙ্কুশ নেতৃত্বে এই দেশে লোকসভা আর বিধানসভার ভোট হয়, এই দেশের ভোটের 22 গজের খেলায় স্বয়ং আম্পায়ার যদি অন্য দলের হয়ে খেলেন, তাহলে বুঝতে হবে সরকারকে নিরাপদে রাখতে গণতন্ত্রের বিদায় ঘন্টা বাজানো শুরু হয়ে গেছে। গণতন্ত্রের মাঠে এমন খুল্লা আম্পায়ারিং এই দেশ আগে কোনো দিন দেখেনি। তাই এই সময় কিছু প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ভারতবর্ষের মানুষ সম্ভবত এখন বুঝতে পারছেন, তারা যাদের ভোট দিয়ে নিজের প্রতিনিধি হিসেবে সংসদে পাঠিয়েছেন, তারা কি শুধুই তাদের ভোটের উপর নির্ভর করে সাংসদ হয়েছেন, নাকি ঘুরপথে ম্যাচ জিতেছেন? দ্বিতীয় প্রশ্ন, ম্যানেজ করে কানের গোড়া দিয়ে ম্যাচ জেতা যায়, কিন্তু জনতার আস্থা জেতা যায় না। দেশের মানুষ বুঝতে পেরেছেন, শাসকের আঙিনায় যদি 240 জন সাংসদ হন, তাহলে বিরোধীদের আঙিনায় 320 জন সাংসদ। জনতা বুঝতে পারছেন 37% ভোট যদি বিজেপি পেয়ে থাকে, তবে অন্যদিকে পড়ে আছে 63% ভোট। হাড়ির একটা চাল টিপলেই যেমন সব চালের গতিবিধি টের পাওয়া যায়, তেমনি অজস্র চাল থেকে মাত্র একটা মহাদেবপুরা নামের চালের দানা সামনে এনে রাহুল গান্ধী বুঝিয়ে দিয়েছেন, এমন খেলা আরো অনেক মহাদেবপুরায় চলেছে। রাহুল দাবি করেছেন 24-এ ক্ষমতায় আসতে বিজেপির দরকার ছিল সাম দান দণ্ড ভেদ, যে কোনো প্রকারে অন্তত 25টি আসন। তারই একটা ছিল বেঙ্গালুরু সেন্ট্রাল। সাংবাদিক পূর্ণ প্রসূন দেখিয়েছেন। তেমনি আরো একটা আসন ছিল রাজস্থানের জয়পুর গ্রামীণ। 20-25টা আসনে কমিশনের পৌরোহিত্যে এমন হেরাফেরি হয়েছে কিনা ঈশ্বর জানেন, কিন্তু ভারতের জনতার মধ্যে এমন একটা পারসেপশন তৈরি হচ্ছে যে চুপি চুপি ভোটে কারচুপি। জনতার মধ্যে এমন ধারণা বদ্ধমূল হচ্ছে, এটা বুঝতে পেরেই এই সেদিন পর্যন্ত যেই আম আদমি পার্টির কাছে কংগ্রেস চক্ষুশীল ছিল, সেদিন যে আপ নেতা সঞ্জয় সিং বলেছিলেন বিরোধীদের জোট ইন্ডিয়া শুধু লোকসভা নির্বাচনের জন্যই তৈরি হয়েছিল, এখন আর এর কোনো অস্তিত্ব নেই। সেই আপ নেতারা গতকাল কংগ্রেসের সঙ্গে পায়ে পা মিলিয়ে ইন্ডিয়া মঞ্চের সব দলের সঙ্গে একাকার হয়ে দিল্লির রাজপথে হেঁটেছেন। যেই তৃণমূলের সঙ্গে কংগ্রেসের দীর্ঘ বছর ধরে অহিনকুল সম্পর্ক চলছে, সেই কংগ্রেসের সঙ্গে তৃণমূল একাকার হয়ে রাস্তায় নেমেছে। তৃণমূলের 2 নারী সাংসদ মহুয়া মৈত্র এবং মিতালি বাগ প্রচন্ড গরম আর আর্দ্রতায় সংখ্যা হারালে তাদের পাশে দাঁড়িয়েছেন রাহুল গান্ধী। 7ই আগস্ট রাহুলের নিজের নতুন সরকারি বাসভবনে ডাকা নৈশ ভোজে তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাহুলের বন্ধুত্বপূর্ণ আচরণ নিয়ে বিভিন্ন সংবাদপত্রে আলাদা করে খবর হয়েছে। রাজপথের বুকের উপর দিয়ে হেঁটে 300 জন বিরোধী সাংসদ অশোকা রোডে নির্বাচন সদনে গিয়ে পৌঁছবেন, আর স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা পুলিশ গালে হাত দিয়ে বসে দেখবে, এটা কেউই ভাবেনি। অন্তত বিরোধী সাংসদদের কেউ ভাবেননি। গতকাল যদি বিরোধীদের 30 জনের প্রতিনিধি দল নির্বাচন সদনে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করত, তাহলে তো বিক্ষোভ ধর্নার উদ্দেশ্যটাই মাঠে মারা যেত। বিরোধীরাও ঠিক এটাই চেয়েছিলেন। তাই সাংসদের আটক করে পুলিশ যখন কালো প্রেজেন্ট ভ্যানে তুলছে, যখন ভ্যানের জানলা দিয়ে মুখ বাড়িয়ে রাহুল গান্ধী চিৎকার করে বলছিলেন, দেখুন দেশে গণতন্ত্রের অবস্থাটা দেখুন, 300 সাংসদের সঙ্গে নির্বাচন কমিশন দেখা করতে চাইছে না, কারণ কমিশন সত্যকে ভয় পাচ্ছে। এটা এখন রাজনৈতিক লড়াই নয়, দেশের আত্মা সংবিধানকে বাঁচানোর লড়াই, 1 ম্যান 1 ভোটের লড়াই। আমরা স্বচ্ছ এবং খাঁটি ভোটার লিস্ট চাই। এবার দেখতে থাকুন আগে আগে হোতা হে ক্যা।
গত লোকসভা ভোটে বিজেপির কাছে অল্প ব্যবধানে হেরেছেন এমন অন্তত 30 থেকে 35 জন সাংসদ নিজেদের লোকসভা ক্ষেত্রে ভোটার তালিকা ধরে ধরে সমীক্ষা চালাবেন আর খুঁজে বার করার চেষ্টা করবেন ঘাপলাটা ঠিক কোথায় হয়েছিল। জানতে পারলেই লিখে নিন। তারাও ভোটার তালিকার বান্ডিল নিয়ে সাংবাদিকদের সামনে হাজির হয়ে কমিশনের ছাল ছাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন মানুষকে এটা বোঝানোর যে জনতার ভোটে আমি হারিনি, হেরেছি ম্যানেজ মাস্টার নির্বাচন কমিশনের দৌলতে। কমিশনের খেলা আর বিজেপির জয়ের ডুগডুগি বাজানো দেখতে থাকুন শুরু হলো বলে। টি-20 ক্রিকেটের মতন রাজনীতিতেও বড় দ্রুত পট পরিবর্তন হতে শুরু করে। একটা ইস্যু হঠাৎ বদলে দিতে পারে গোটা প্রেক্ষাপট। গত বছর মোদি যখন তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ নিচ্ছেন, তখন কারোর মাথায় এসেছিল যে এই ঐতিহাসিক দিনটির পিছনে অনুঘটকের মতন কাজ করেছে কারচুপির ভোটার লিস্ট? অথচ আজকের পরিস্থিতি ভাবুন, 180 ডিগ্রি ঘুরে গেছে। 52 বছর বয়সে পুরনো জোশ নিয়ে পুলিশের ব্যারিকেড টপকে ঝাঁপ দিচ্ছেন অখিলেশ সিং যাদব। সবার হাতে বাংলা, হিন্দি, মারাঠি নানান ভাষায় লেখা প্ল্যাকার্ড, যার মূল কথা একটাই, ভোট চোর গদ্দি ছোড়। গতকাল দিল্লির সংসদ মার্গে বিরোধীদের এক কাট্টার ছবিটাই আসল ছিল। দেখার মতন বিষয় ছিল বিরোধী সাংসদদের মিছিলে প্রধান বিরোধী দল কংগ্রেস নেতৃত্বে ছিল ঠিকই, কিন্তু নেতৃত্বের রাশ নিজের হাতে রাখার চেষ্টা করেনি। যে রাহুল গান্ধী সম্পর্কে বাকি বিরোধী নেতাদের বড় অংশের অভিমত ছিল উন্নাসিক, সেই রাহুল গতকাল প্রতিটি পদক্ষেপে বাকি বিরোধী দলের নেতাদের কাছে জানতে চেয়েছেন এখন কি করা দরকার। ভোট চোর গদ্দি ছোড় স্লোগান তুলে ভোটার তালিকায় নিবিড় সংশোধনের নামে ফাদার ফাদার হাজব্যান্ড হাজব্যান্ড জালিয়াতি রুখতে বিরোধীদের ইন্ডিয়া মঞ্চকে গতকাল যতখানি এককাট্টা মনে হয়েছে, যতটা শক্তির আধার মনে হয়েছে, লোকসভা নির্বাচনের আগেও মনে হয়নি। লক্ষ্য করুন, গত 1 বছর ধরে সংসদের ভেতরে বাইরে বিরোধীদের যেসব ইস্যুতে সরকারকে আক্রমণ করেছিল, এখন সেই সব আক্রমণের ধারা একটা মাত্র বিন্দুতে এসে জমা হয়েছে, ভোট চোর গদ্দি ছোর। এই স্লোগানটাই তো 1 মাস আগেও কেউ জানতো না। স্বাধীন ভারতের ইতিহাস সাক্ষী, গণতন্ত্রকে খতম করা হচ্ছে, এমন একটা ধারণা জনতার মনে বাসা বাঁধতে শুরু করলে তারা নিজের নায়ককে খলনায়কের পোশাক পরাতে বেশি দেরি করে না। 71-এ বাংলাদেশের মুক্তিযুদ্ধে পাক সৈন্যকে ধরাশায়ী করেছিল ভারতীয় সেনা। কেক কাটার মতন করে পাকিস্তান দেশটাকে কেটে দিয়েছিলেন ইন্দিরা গান্ধী। পূর্ব পাকিস্তান আলাদা হয়ে স্বাধীন দেশ হিসেবে জন্ম নিয়েছিল গোটা বাংলাদেশ। গোটা দেশ ইন্দিরাকে নিয়ে ধন্য ধন্য করেছিল। তৎকালীন বিরোধী দলনেতা অটল বিহারী বাজপেয়ী সংসদে দাঁড়িয়ে ইন্দিরাকে মা দুর্গার সঙ্গে তুলনা করেছিলেন, কিন্তু ক্ষমতার গর্বে মদমত্ত ইন্দিরা দিশা হারিয়ে ফেলেছিলেন। ভয়ঙ্কর উগ্র রূপ ধারণ করে মা দুর্গা থেকে মা চামুন্ডার অবতারে পরিণত হন, যার পরিমাণ 1975-এ জরুরি অবস্থা। যেই কংগ্রেসের স্লোগান ছিল ইন্ডিয়া ইজ ইন্দিরা, ইন্দিরা ইজ ইন্ডিয়া, 1977-এর লোকসভা নির্বাচনে সেই ইন্দিরাকে ধরাশায়ী করেছিল এই জনতাই। ইন্দিরা ইজ ইন্ডিয়া থেকে সেদিন জনতাই স্লোগান তুলেছিল, জনতা জাগজে, ইন্দিরা ভাগজে। আজকের নতুন স্লোগান ভোট চোর গদ্দি ছোর। মধু মাখা ছুরিতে জনতাকে আর কতদিন ভুলিয়ে রাখা যাবে? আর কতদিন বিভেদের ছলনায় জনতাকে দোলানো যাবে মরিচিকা মায়াতে? সেই উত্তর কালের গর্ভে। কিন্তু ঢেউ যে একটা উঠছে, লক্ষ জনতার ভিতরটা যে টুটছে, আলো ফুটছে, প্রাণ জাগছে, ক্ষীণ হলেও তার দুরাগত পদধ্বনি কিন্তু শোনা যাচ্ছে। আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু না আমি যথেষ্ট।